এনসিপি এই দুটো দলের সাথে কিভাবে থাকে আমি ঠিক পরিষ্কার না, কারণ এনসিপি নিজের দলীয় পরিচয় এখন কিছু দূর সন্দিহান। আমি শিওর আপনিও জানেন, খবরের মাধ্যমে রেগুলার আলোচনা হচ্ছে এখন যে এনসিপি আরেকটা দলের সাথে মার্জ করার আলোচনায় আছে, সিরিয়াস আলোচনায় আছে, মানে এটা কোনো গুজব না, সিরিয়াস আলোচনায় আছে। তো তাদের পার্টি থাকবে কিনা আগামী দিন এটা আমরা জানি না। নতুন পার্টির নাম এনসিপি গণ অধিকার পরিষদ এনসিপি কি হবে সেটাও জানি না। সো এই জায়গা থেকে মানে এই ওনারা যে এই ট্রিপটাতে গেছেন, অংশীদার হয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে, এটাই আমি অত্যন্ত নেতিবাচকভাবে দেখছি। এরপর দ্বিতীয় আসেন যে ঘটনাটা ঘটলো, ওনাদেরকে যেহেতু নেয়াই হয়েছে তাহলে ওনাদের প্রোটেকশনের ব্যবস্থাটাও করাটা গুরুত্বপূর্ণ ছিল। আমরা এর আগে একবার দেখেছি মাননীয় আইন উপদেষ্টা একটা এয়ারপোর্টে যে একা একা দাঁড়িয়ে আছেন, আমরা কখনো দেখিনি। মানে আমরাও যখন রাজনীতিবিদ হিসেবে কোথাও যাই, কোনো দেশে যাই, আমাদের দলের সাপোর্টার 10 জন 20 জন 30 জন অ্যাটলিস্ট থাকে, মানে ওনারা চায় আমাদের সাথে দেখা করতে, আমরা আসতে বলি না ভাই, ওনাদেরকে না করলে ওনারা চলে আসেন। সো ওনারা চায় দেখা করতেন, 10-20-30 জন থাকে আমাদেরকে ওখানে অভ্যর্থনা দেওয়ার জন্য, অ্যাকসেপ্ট করার মানে ইসে করার জন্য এবং নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জনাব আসিফ নজরুল যখন গেলেন দেখলাম উনি একা দাঁড়িয়ে আছেন। উনি যদি একটু আগে থেকে আওয়াজ দিতেন, রাজনৈতিক মহলেও আওয়াজ দিতেন, তাহলে হয়তো অনেকে যেত ওনাকে ফুল দিয়ে রিসিভ করতে। আমরা দেখি না, আমাদের তো এখন সেলফি কালচার, একটা ছবি তোলার জন্য কিন্তু অনেক লোকজন পৌঁছে যায়। তো আপনার সাপোর্টারদের কাউকে আপনি জানাননি, সরকারি পর্যায়ে সেই প্রোটেকশনের ব্যবস্থাটা আপনি করেননি। নিশ্চয়ই বাংলাদেশ সরকার চাইলে ওই দেশের সরকার দিতে বাধ্য থাকতো, তো বাংলাদেশ সরকার নিশ্চয়ই অফিসিয়ালি চায়নি, যেটা তাহের সাহেব হয়তো মেনশন করছিলেন। কিন্তু তাহলে এই ধরনের অপ্রীতিকর একটা সিচুয়েশন তৈরি হলো। আজকে আমরা দেখলাম একই ধরনের অপ্রীতিকর সিচুয়েশন নিউ ইয়র্কে তৈরি হলো। এটার কোনো প্রয়োজন ছিল না। এই দাওয়াতটাই মানে এই এনাদের পুরো যাওয়াটাই, এর ভিতরে একটা আলোচনা এসছে যে এই যাওয়াটা তৈরি হয়েছে হয়তো কারণ বিদেশকে আসলে দেখানোর কিছু নেই। আপনি ওই বিশ্বব্যাপী তারা কেয়ার করে না কোন রাজনৈতিক দল কি, তারা আসলে সরকারের সাথেই ডিল করে। কিন্তু এখানে একটা আলোচনা উঠে এসেছে যে এই রাজনৈতিক দলগুলোকে নেওয়া হয়েছে কারণ এখানে হয়তো মাননীয় প্রধান উপদেষ্টা একটা প্রচেষ্টা থাকবে এই রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা বোঝাপড়া, একটা নেগোসিয়েশন, একটা কিছু ব্যবস্থা করবার। এইটাও আমার কাছে খুব নেতিবাচক মনে হয়েছে, কারণ যদি আলোচনা বা ব্যবস্থার কিছু থাকেই তাহলে প্রথমত তো সেটা দেশের মাটিতেই হতে পারে। দ্বিতীয়ত এখন আসলে বিএনপি, জামাতে ইসলাম, এনসিপির আলোচনার খুব বেশি জায়গা তো আমি দেখছি না। জামাতে ইসলাম আন্দোলনে নেমেছে, 5 দফা দাবির আন্দোলনে নেমেছে। এই 5 দফা দাবির আন্দোলন, দাবি হয়তো সরকারের কাছে, কার কাছে আমি আসলে জানি না, আন্দোলন কার বিরুদ্ধে এটা আমি পরিষ্কার না। এখন এই যে 5 দফা দাবি যে তারা চেয়েছেন, প্রথমত তো এটা যৌক্তিক না। মানে তারা যে দাবিগুলো জানিয়েছেন, কারোর এখন আইনগতভাবে ক্ষমতা নাই এই দাবিগুলো পূরণ করা। তো যদি ক্ষমতাই না থাকে তাহলে আপনি কার কাছে দাবি জানালেন? আমি এখন যদি আন্দোলনে নামি যে আপনি আমাকে আই ডোন্ট নো $200 বিলিয়ন দিবেন, দেন নেই বলে আমি আন্দোলনে গেলাম, আপনার কাছে আছে $200 বিলিয়ন? মানে আনলেস আপনি এস আলম, সেটা ভিন্ন বিষয়। বাট যাই হোক, তো আপনার কাছে না থাকলে তো আপনি দিতে পারবেন না ভাই, তাহলে এটা অযৌক্তিক আন্দোলন না? তো সেই জিনিসটাতে নেমেছে। তো এখানে আলোচনাটা তো সরকারের সাথে হওয়া দরকার। আমরা কিছুদিন আগে মানে অল্প 2-3 দিন আগেই একটা প্রেস ব্রিফিংয়ে বা কোথাও দেখেছি যে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন যে এই পিআর পদ্ধতি বা যেটাই যাই কিছু হবে রাজনৈতিক দলদের আন্ডারস্ট্যান্ডিংয়ে হবে। তাহলে সরকার কি করার জন্য আছে? আমরা সরকারের কাছে চাইবো, সরকার যেটা দিতে পারবে দিতে চেষ্টা করবে, যেটা দিতে পারবে না সেটা দেবে না, পরিষ্কার করে দেবে।